আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেই বহু জায়গা আছে যা ঘুরে দেখার জন্য অতুলনীয়। আমরা আমার বাড়ি যে গেস্ট হাউসটা রয়েছে সেখানে এসেছি। শান্তিনিকেতন কিন্তু তার মধ্যে অন্যতম, যা বাঙালির মনের মণিকোঠায় এক অন্যরকম স্থান করে নিয়ে এসছে বরাবর। শান্তিনিকেতন বাঙালির নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের জীবন দর্শনের সঙ্গে সম্পর্কিত। এখান থেকে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যার মধ্যে ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায় ও অমর্ত্য সেন উল্লেখযোগ্য। বলা হয় বছরে প্রায় ১৩ লাখ মানুষ শান্তিনিকেতন আসেন। ২০২৩ সেপ্টেম্বরে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত হয়েছে। সামনেই কিন্তু বসন্ত উৎসব। শান্তিনিকেতনে এই উৎসবের মুহূর্তটায় সাক্ষী হতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে প্ল্যান করবেন আর কোথায় বা থাকবেন। তাহলে বলি, আজকের ব্লগটায় চোখ রাখলে জানতে পারবেন দুদিনের শান্তিনিকেতন ভ্রমণের সমস্ত তথ্য। কলকাতা থেকে কিভাবে যাবেন, সস্তায় শান্তিনিকেতনের দারুণ হোমস্টে কিভাবে বুক করবেন, আর কোথায় কোথায় ঘুরতে যাবেন, এবং শান্তিনিকেতনের সেরা খাবারের জায়গাই বা কোথায়। তাহলে সবকিছু জানার জন্য চোখ রাখুন আজকের ব্লগে। আমরা সকাল সকাল বারুইপুর থেকে রওনা দিয়ে লোকাল ট্রেন ধরে শিয়ালদা এসে সেখান থেকে ক্যাব বুক করে চলে এসেছিলাম হাওড়া স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন হলো শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এখন হাওড়া স্টেশনে তো পৌঁছে গেছি। তোমরা দেখলে পুরো ফ্যামিলি নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি, চলে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। আর কিসে যাচ্ছি? এই যে পেছনে দাঁড়িয়ে আছে শান্তিনিকেতন এক্সপ্রেস। শান্তিনিকেতন এক্সপ্রেস 12337। এই শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে হচ্ছে সকাল 10টা হাওড়া থেকে। শান্তিনিকেতনে পৌঁছবে হচ্ছে 12টা 15। আমরা পৌঁছে যাবো। তো এখন প্রপার টাইম থাকে কিনা, কত লেট করে, কি ব্যাপার, ট্রেনের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে 2 সিটারে। আর সব থেকে বড় কথা হচ্ছে শান্তিনিকেতনে ফ্যামিলির সাথে গিয়ে আমাদের কীরকম আনন্দ হলো, এরপর তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো জার্নিটা শুরু করা। এছাড়া স্ক্রিনে দেওয়া ট্রেনের নামগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, সেই ট্রেনগুলো কিন্তু হাওড়া থেকে সোজা চলে যায় হচ্ছে শান্তিনিকেতন। সরি, এখন বাজে পুরো 10টা। ট্রেন ছেড়ে দিলে এখন রাইট টাইমে ট্রেনটা ছাড়লো। এখন যাওয়া যাক, চলুন শান্তিনিকেতনে নেমে দেখা হবে। টাটা। শান্তিনিকেতন এক্সপ্রেসের জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল। ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল। আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমাদের বাঙালিদের সবার প্রিয় জায়গা, সেটা হচ্ছে শান্তিনিকেতন। তা আমাদের ট্রেন আমাদের নামালো হচ্ছে 12টা 25 নাগাদ। আমরা জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর টোটো রিজার্ভ করে নিয়ে যাওয়ার অপশান আছে। আমরা আগে থেকে বুক করেছিলাম, আপনারা চাইলে এখানে এসে ইনস্ট্যান্টও বুক করতে পারেন। এখন আগামী 2 দিনের জন্য উনি আমাদের সাথে থাকবেন, ঘোরাবেন পুরো শান্তিনিকেতন। টোটো দাদা কিন্তু আমাদের স্টেশনের বাইরেই একদম অপেক্ষা করছিলেন এবং লাগেজগুলো খুব সুন্দর করে বেঁধে দিলেন। এখানে বলে রাখি, শান্তিনিকেতনের ট্রিপ শুরু করার আগে কিন্তু স্টেশন থেকে চাইলে গীতাঞ্জলি মিউজিয়াম দেখেও ট্রিপ শুরু করতে পারেন।
বোলপুর বা প্রান্তিক যেখানেই থাকুন না কেন বিশ্বভারতী ক্যাম্পাসের ওপর দিয়ে কিন্তু ক্রস করতে হবে, তাই চাইলে হোটেলে ঢোকার আগে বিশ্বভারতী ক্যাম্পাসের এই জায়গাগুলো দেখেও ঢুকতে পারেন। এই জায়গার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। গোটা বিশ্বভারতী হচ্ছে 1200 একর জমির উপর তৈরি হচ্ছে বিশ্বভারতী। 3600 বিঘে জমির উপর তৈরি হচ্ছে বিশ্বভারতী। এখানে 22টা ভাষাতে পড়াশোনা করানো হয়, নার্সারি থেকে পিএইচডি অবধি। কারণ এখানে যখন বীরভূম তো লাল মাটির দেশ, কুমোটা গরু গাড়ি করে নিয়ে মাটির কলসায় নিয়ে এসে মানে পাড়ে পাড়ে বিক্রি করতেন। তখন ওইখানে গাছতলা থেকে বসে গুরুদেব কবিতা লিখেছেন, কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশ। ওইখানে যে চালায় নেঙ্গা লেখা বাকি চালায় যেমন বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, যেটা বাংলাদেশের পদ্মা নদী তীর আছে, সেই পদ্মা নদী তীরে হচ্ছে এখানকার মানে চালায় লেখা। এবং সহজ পাঠ, বাংলা যে সহজ পাঠ বই আমরা পড়ি, ছোটো খোকা বলে ওই বই দেখবেন একটা ছোট্ট বড়গাছের ছবি দেওয়া আছে। হ্যাঁ, যেটা নন্দলাল বসু রাখা ছবি, ওটা যে এই বড়গাছের ছবি দেওয়া আছে। বিশ্বভারতী হসপিটাল, যেটাকে PM হসপিটাল বলা হয়, পিয়ারসেন মেমোরিয়াল। ওটা বিশ্বভারতী স্টুডেন্ট, টিচার এবং সিকিউরিটি যারা আছেন তাদের জন্য ফ্রি সার্ভিস। এইটা এই যে সামনে দেখুন ডান দিকে হসপিটাল দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখুন হ্যাঁ ওই যে ডান দিকে তাকিয়ে দেখবেন তখন একটা পাঁচ কুমো দেখা যায়। দেখুন ওই যে হ্যাঁ এটা দেখা যায় পাঁচ কুমোটা। এই জায়গার নাম হচ্ছে পান্থশালা। পুরোটা ছিল গ্রাম্য পরিবেশ। তো মানুষ যখন গ্রাম থেকে যখন শহরের দিকে যেত কাজের জন্য, গরু গাড়ি করে জল পান করে এবং ছোলা এবং গুড় ভিজে রাখা থাকতো, লোটাতে করে তাদের জল পান করে তাদেরকে শহরের দিকে পাঠানো হতো। এবং দেখুন যারা বাগাল রাখাল আছে, তারা গরু ছাগল নিয়ে যারা আসতো, যখন তারা ধরো তৃষ্ণার্ত অবস্থা যখন আস্ত হয়ে যেত, তখন এখানে বিশ্রাম করার জন্য এই যে দেখুন বসার জায়গা করা আছে, তারা এখানে বসে বিশ্রাম করতেন। এবং দেখুন কুমোর পাশ থেকে দেখুন একটা ছোট্ট নারীর মধ্যে বেরিয়ে আসছে। হ্যাঁ, বেরিয়ে আসছে, তার নিচে দেখুন চৌবাচ্চা যেতে। ওই প্রতি বছর বর্ষার সময় যখন কুমোর জলটা ভর্তি হয়ে যায়, ওই চৌবাচ্চার মধ্যে, ওই চৌবাচ্চার জল গরু ছাগল মোষ যারা থাকতো তারাও তাদের তৃষ্ণার্ত মেটাতে এখানকার জল পান করতো। দিন সকালবেলাতে উপাসনা হয়, সকাল 6টা থেকে 7টা অবধি। ছেলেদেরকে পায়জামা পাঞ্জাবি, গলায় একটা উত্তরে নিয়ে প্রবেশ করতে হয়, মেয়েদের লাল পাড় সাদা শাড়ি। বাঁদিকে দেখুন একটা হলুদ রঙের যে দোতলা বাইরে দেখা যাচ্ছে, ওটা গুরুদেবের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সপরিবারকে থাকার জন্য এই বাড়িটি বানিয়েছিলেন এবং এই বাড়িটির নাম দিয়েছিলেন শান্তিনিকেতন বাড়ি। আমরা একদম উপাসনা গৃহর পাশেই তো দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু লকডাউনের পর থেকে কিন্তু সমস্ত কিছু মানে ক্যাম্পাসের ভেতরে তো আমরা ঘুরছি, কিন্তু এই যে ভেতরে ঢুকে যে সমস্ত কিছু প্রত্যক্ষ দর্শন করা একেবারে, সেই জিনিসটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়ে। প্রথম পাঠশালা শুরু করেছিল গুরুদেবের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই জায়গাটিতে প্রথম পড়াশোনা শুরু করেছিলেন 9খানা স্টুডেন্টকে নিয়ে। বলাই বাহুল্য, শান্তিনিকেতন এমনই এক জায়গা যা বরাবর বাঙালিদের বিভিন্নভাবে এই জায়গার ঐতিহ্য এবং মাহাত্ম্যকে বুঝতে শিখিয়েছে। পরিবার নিয়ে ছুটি কাটানোর সেরা ঠিকানা আর কি বা হতে পারে, তাই না? শান্তিনিকেতন কিন্তু শুধু ছুটি কাটানোর জন্য নয়, বাঙালিদের ভুরিভোজেরও কিন্তু আর একটা সেরা ঠিকানা হয়ে উঠেছে। তাই আমরা প্রথম দিনের জন্য বেছে রেখেছিলাম রামশ্যাম রেস্টুরেন্ট। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রামশ্যাম ক্যাফে, রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আর রামশ্যামের কিন্তু তোমরা হয়তো যারা শান্তিনিকেতন এসছো বা যারা শান্তিনিকেতনে প্ল্যান করো, রামশ্যাম কিন্তু প্রচণ্ড বিখ্যাত একটা খাবার জায়গা। ওনাদের রিসর্টও রয়েছে, একদম সোনাঝুরি হাটের কাছেই ওনাদের একটা রিসর্ট রয়েছে। আর এটা প্রান্তিকের দিকেও একটা রয়েছে, আমরা এসছি প্রান্তিকের কাছে আর একটা রয়েছে। ওনাদের এখানেও রিসর্টে থাকার ব্যবস্থা আছে, প্লাস ওনাদের এখানে রেস্টুরেন্টও আছে। পুরো কমপ্লিট বাঙালি থালি এখানে পাওয়া যায়। আর বাঙালি খাবার, মাছ মাংস, মানে দেশি মুরগি থেকে শুরু করে হাঁসের ডিম থেকে শুরু করে মাছ, সমস্ত রকমের প্রিপারেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা এখন এখানে চলে এসেছি ভালো করে পেট পুজো করব। এখানে কিন্তু সমস্ত জায়গায় নিরামিষ থালি অ্যাভেলেবেল, কিন্তু তার সাথে আপনারা চাইলে কাস্টমাইজ করে নানা রকম ননভেজের খাবারও অর্ডার দিতে পারেন। সব রকমের মাছের এখানে আইটেমও পেয়ে যাবেন। আমরা যেমন অর্ডার করেছিলাম কাতলা মাছ। রামশ্যামের খাবারের গুণমান নিয়ে কোনো কথা হবে না, তাই আমাদের নিরুদ্দেশ ব্লগের তরফ থেকে 10-এ 10। প্রান্তিকের রামশ্যাম রেস্টুরেন্ট থেকে একটু এগোলেই কিন্তু পেয়ে যাবেন কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর সেই নদীর ধারে এখন আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কোপাই নদী, খুব বিখ্যাত আমাদের কোপাই নদী। আর বর্ষাকালে এখন তোমরা এইরকম অবস্থা দেখছো, প্রায় অনেকটা এরকম শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এবারের বর্ষায় নাকি দুবার এত জল উঠেছিল যে এই যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখন এই ব্রিজটা পুরো ওভারফ্লো হয়ে গেছে, এখানে এতটাই জল থাকে। চলে এলাম মামা বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মামা বাড়ি কিন্তু আমাদের দুদিনের শান্তিনিকেতনের আস্তানা। আমরা জাস্ট মামার বাড়ি এখানে এসছি, সবাই আসছে অলরেডি, আসা শুরু করে দিয়েছে।
ওখান থেকে নৈনিতা লাগেজ নামাচ্ছে। আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ট্রিপল বেডরুম। এই রুমের স্ট্রাকচারটাও একই রকম স্ট্রাকচার। এখানে খাট রয়েছে, সেটা ডাবল বেডের থেকে একটু বড়, এখানে 3 জন ধরে যেতে পারে। এই ঘরটায় কিন্তু একটা তোমরা এখানে টেবিল পেয়ে যাবে, একটা টি টেবিল পেয়ে যাবে, রয়েছে একটা ক্যাবিনেট মতো রয়েছে, এখানে জামা কাপড় রাখা যাবে। আচ্ছা, এইদিকে রয়েছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে হচ্ছে এখানে দেওয়াল আলমারি রয়েছে। আর ডান দিকে রয়েছে আমাদের বাথরুম। বাথরুম হচ্ছে কমন বাথরুম, সুইচ, এটা হচ্ছে সুইচ। এই রুমেও আছে একটা বাথরুম। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দুটো রুম আছে, বাঁদিকে একটা রুম আর সামনে একটা রুম। আর রুম থেকে এই রুমটা থেকে এসে এটা ওপেন ব্যালকনি টাইপের আছে, বেশ বড়। কেমন লাগছে বলো? এটা বাড়ি বাড়ি ফিল হচ্ছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে কারোর বাড়িতে। হ্যাঁ, এসেছি। কারোর এখানে তো বাড়িতে। মোটামুটি সব গেস্ট হাউস আর লজই, মানে যাদের বাড়ি ছিল এখন থাকেন না, তারা বেশিরভাগই সব গেস্ট হাউস আর লজ করে দিয়েছেন, রিসর্ট টাইপের হয়ে গেছে। তো এটাও সেরকমই একটা গোছে। আমাদের টোটোওয়ালা বলছিলেন যে আপনাদের কি আত্মীয়র বাড়ি এটা? হোটেলে ব্যাগ রেখে আমরা আবার বোলপুর এক্সপ্লোর করতে কিন্তু বেরিয়ে পড়লাম। সন্ধে নামার আগে আমাদের অনেক কিছু জায়গা কিন্তু দেখে আসতে হবে। তার পিছু পিছু দৌড়ে আসছে, সেই কারণে বলা হয় যে মায়ের থেকে মাসির দরদ বেশি, যেটা আমরা প্রায় প্রত্যেক বাড়িতে বলে থাকি। এই কথাটা প্রথম এখান থেকে চালু হয়েছিল, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে কলের বাসি। এটাও রামকিঙ্কর বেজের তৈরি। শান্তিনিকেতনে এলে প্রতিচির সামনে কিন্তু একবার দাঁড়াতেই হবে, অমর্ত্য সেনের বাড়ি। এরপরের গন্তব্য ছিল বিশ্বভারতী মিউজিয়াম। তবে মিউজিয়ামের ভেতরে যে কোনো রকমের প্রফেশনাল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ বলে আমরা যেতে পারিনি। তবে মিউজিয়ামটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন, কারণ এর মধ্যে কবিগুরুর বিভিন্ন রকমের সংরক্ষিত জিনিস কিন্তু রাখা রয়েছে। এরপর চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম, খুব বিখ্যাত একটা শান্তিনিকেতনে দেখার জায়গা। তো এখন আমরা এর মধ্যে ঢুকবো। এখানে বোধহয় টিকিট কাটতে হয়, 30 টাকা করে হচ্ছে পার হেড এখানে টিকিটের দাম। তা ভেতরে ঢুকে দেখবো এখানে কি কি দেখার আছে, চল ঢুকি। এখানে আসলে একটা অন্যরকম ফিলিংস আসছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, মানে একদম এতক্ষণে এই যে জায়গাটায় ঢুকলাম মনে হচ্ছে প্রপার শান্তিনিকেতনে এসেছি। এই বাঁদিকে গান হচ্ছে, দেখো আওয়াজ পাচ্ছ? শান্তিনিকেতন বা বোলপুরের আঞ্চলিক শিল্প, বাউল এবং লোকশিল্পের সংমিশ্রণের পটচিত্রে তৈরি এই শিল্পগ্রাম।
শিল্পগ্রাম কিন্তু ঘুরে দেখতে বেশ সুন্দর লাগবে, আর তার সাথে এখানকার আঞ্চলিক মানুষের নিজেদের হাতে করা কাজের নিদর্শন পেতে কিন্তু অবশ্যই শিল্পগ্রাম ঘুরে যান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের নিদর্শন পাওয়ার জন্য শিল্পগ্রামে কিন্তু আসতে পারেন। আমরা এসে পৌঁছলাম শুরুর রাজবাড়ি। প্রায় ৩০০ বছরের ঐতিহাসিক এই সরকারদের শুরুর রাজবাড়ি আজও ঐতিহ্যের ভার বহন করে চলেছে। এই শুরুর রাজবাড়ি মূলত বড় বাড়ি এবং ছোট বাড়ির দুটি ভাগে বিভক্ত। তবে এই বড় বাড়ি এখন দেবোত্তর ট্রাস্টের আন্ডারে রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানটায় যেখানটা আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শুরুর রাজবাড়িরই ছোট বাড়ি বলা হয়। এখানে রয়েছে একটা দুর্গা দালান, বিরাট বড় দুর্গা দালান, আর ওর ভেতর দিকে ঢুকলেই কিন্তু একটা ছোট জায়গা আছে। তোমরা শুরুর রাজবাড়িতে এলে শুরুর রাজবাড়ির গেট থেকে বেরিয়েই বাঁহাতেই এইখানে এই মন্দিরটা পড়বে, একটা নাট মন্দির, আর এখানে দুর্গা দালানের ভেতর দিকে একটু দেখার জায়গা আছে। শুরুর রাজবাড়িতে কিন্তু প্রচুর সিনেমা আর সিরিয়ালের শুটিং হয়েছে, আর এখানে দুর্গাপুজো বেশ বিখ্যাত। সন্ধেবেলায় কিন্তু এখানে তোমরা স্ন্যাক্স চাইলে অর্ডার দিতে পারো, তার সাথে যদি চা অর্ডার দিতে চাও, দুধ চা, লিকার চা, সব রকমের ব্যবস্থাই এখানে হয়ে যাবে। আর দুপুরবেলা লাঞ্চ এখানে করতে চাইলে তো তোমরা করতেই পারো। আর আমরা রাতে আজকে ডিনার করছি এখানে। দুপুরবেলা লাঞ্চ তো আমরা তোমাদেরকে দেখিয়েছি কোথায় করলাম। ডিনারে আমরা হচ্ছে অর্ডার দিয়েছি রুটি, মিক্সড ভেজ আর চিকেন কারি। তো দাদা আজকে আমাদের রাতে রান্না করছে, তো আজকে কি রান্না হচ্ছে তুমি যদি একটু বলো। আচ্ছা, চিকেন কষা আর চিকেন কষা, তার সঙ্গে আছে রুটি আছে। আর মোটামুটি আপনি একটু বলে দিন যে এখানে রাতে বা দুপুরের খাবারে কতক্ষণ আগে থেকে বুক করতে হয় বা দাম কেমন? 2-3 আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্ডার নিয়ে তারপর উনি রান্না করে দেন। ঠিক আছে, পুরো ঘরোয়া পরিবেশে রান্না। এখন কিন্তু শান্তিনিকেতনে সন্ধে নেমে গেছে, বাইরে পুরো অন্ধকার, আর আমরা এখন আমাদের আস্তানায় রয়েছি। রাতের অন্ধকারে কেমন লাগে জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখাই। কিন্তু এখন রাতে প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে আমাকে তো দেখে বুঝতেই পারছো। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই যে মামাবাড়িতে আজকে আমাদের আস্তানা শান্তিনিকেতনে, এখানে আসতে গেলে তোমরা বোলপুর থেকেও আসতে পারো, আবার প্রান্তিক থেকেও আসতে পারো। তবে প্রান্তিক থেকে একটু কাছে হবে এই জায়গাটা, বোলপুর থেকে আরেকটু দূরে। আমরা এই জায়গাটা এই জন্যই চুজ করেছি কারণ এই উইকেন্ডে কিন্তু বোলপুরের কাছে বা ক্যাম্পাসের কাছে কিন্তু প্রচণ্ড রাশ, খুব ভিড় থাকে। তাই একটু নিরিবিলি আর নিভৃতে সময় কাটাবো বলে আমরা আজকে এই আস্তানাটা চুজ করেছি। সবাই বলো কেমন খাওয়া দাওয়া চলছে? খুব ভালো হয়েছে। আপাতত মিক্সড ভেজ খাচ্ছি, দাদা করে দিয়েছে, খুব সুন্দর টেস্ট, একদম ঘরোয়া রান্না। আর আমরা তো আজকে তোমাদেরকে দেখিয়েছি আজকে আমরা চিকেন কষা আর মিক্সড ভেজ অর্ডার দিয়েছি। মিক্সড ভেজটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। ভালো হয়েছে মাসি, হেভি, খুব সুন্দর হয়েছে। তারপর চিকেন কেমন খাচ্ছ? আমি খাচ্ছি এরকম চিকেনটা বেশ কষা কষা, অসাধারণ হয়েছে। হ্যাঁ রুটি দিয়ে দারুণ লাগছে। সুন্দর হয়। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আমরা এখন সকাল সকাল গরম গরম চায়ে চুমুক দিচ্ছি আর সামনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ভালো সুন্দর, সামনেটা অনেক খোলামেলা।
তো আর এই জায়গাটাও খুব সুন্দর, কিন্তু বসে তোমাদের মানে বন্ধু বান্ধব আসলে গল্প করা বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আজকে আমরা সবাই মিলে আবার বেরোবো, সকাল সকাল রওনা দেবো। ব্রেকফাস্ট করে আমরা শুরু করব হচ্ছে কঙ্কালীতলার মন্দির দিয়ে, সেখানে পুজো টুজো দেবো। আর আজকে বিকেলবেলা আমরা সোনাঝুরির হাট দেখে শেষ করে তারপরে আমরা আবার হোমস্টেতে ফিরবো। আর তাহলে আমাদের সাথে তোমরাও চলো, আমরা পুরো তোমাদেরকে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবো কি কি আছে এখানে দেখার, কি কি ডে ট্যুর তোমরা করতে পারো। তাহলে আমাদের সাথে থাকো, আর ভিডিওটা কিন্তু পুরো স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। আর চ্যানেলটা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গরম গরম হাতে গড়া লুচি তরকারি খেয়ে আজকের দ্বিতীয় দিনটা আমরা শুরু করলাম। আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। আজকে অবশিষ্ট যা কিছু আছে আজকে পুরো দেখে নেব, দেখে নিয়ে এবার একদম লাস্টে যাব হচ্ছে আমরা সোনাঝুরি হাট। তো আমরা কঙ্কালীতলার মন্দির দিয়ে শুরু করব। এখন আমরা হোমস্টে থেকে বেরোলাম, এই যে পেছনে সব আসছে। তো চলো আমাদের সাথে তোমরা থাকো আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি, তোমাদের সাথে সব ইনফরমেশন শেয়ার করব। প্লাস যেখানে যেখানে যাচ্ছি টিকিটের যদি কোনো ব্যবস্থা থাকে, কত দাম, সব কিছু কিন্তু তোমাদের জানাবো, তাই সাথে থাকো। এখন আমরা চলেছি কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে মামাবাড়ি হোমস্টেটায় রয়েছি সেখান থেকে কঙ্কালীতলা যেতে লাগবে আধা ঘন্টা মতন। আর কিলোমিটার কত বললে? 8 কিলোমিটার মতন রাস্তা। প্রান্তিকে দাঁড়াবেই না দেখ। ডালা এইগুলো হচ্ছে 150 টাকা করে, আর এগুলো হচ্ছে 100 টাকায়। নারকেল দিয়ে, বস্ত্র দিয়ে, 5 ফল দিয়ে সব দেওয়া আছে। একান্নটি শক্তিপীঠের মধ্যে শেষ শক্তিপীঠ কিন্তু এই কঙ্কালীতলায়। কথিত আছে এখানে সতীর কাঁধ বা কোমর পড়েছিল, আর তার থেকেই নাম হয়েছে কঙ্কালীতলা। এই মন্দিরে কিন্তু ফটো পুজো হয়, কোনো বিগ্রহ নেই, কিন্তু সবাই বিশ্বাস করেন মা খুব জাগ্রত। মন্দির সংলগ্ন অঞ্চলে কিন্তু প্রচুর গাছ রয়েছে, বেশ খোলামেলা, আর তার সাথে কিন্তু এখানেও নানা রকম কেনাকাটার সামগ্রী পেয়ে যাবেন। এখানে সারা বছর প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং অনেকেই মানত করে পুজো দিয়ে যান। কঙ্কালীতলায় এখনো বলি প্রথার প্রচলন রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি 51 পীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলায়। তো এখানে আমরা এখন একটু পুজো টুজো দেবো। আর পুজোর সময়টা তোমাদেরকে বলে রাখি, সকালবেলা 7টার সময় মন্দির খুলে যায়, রাত 8টা অবধি পুজো চলে, কিন্তু মাঝখানে 12টার সময় মন্দির আবার বন্ধ হয়, 12:30টায় আবার মন্দির খুলে। এই আধ ঘন্টাটা মায়ের ভোগ চলে সেই সময়, যার জন্য মন্দির বন্ধ থাকে। আবার 12:30টার পর যখন মন্দির খোলে তখন রাত 8টা অবধি পুজো নেওয়া হয়। আর ভোগ তোমরা খেতে পারো, সেটার জন্য আলাদা বাইরে থেকে কাউন্টার থেকে ভোগের টিকিট কাটতে হবে, তবে তোমরা ভোগ পাবে। ভোগ খাওয়ার কুপন কিন্তু দুপুর 1টার পর থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়। সন্ধ্যা আরতি এখানে কঙ্কালীতলায় সন্ধ্যা আরতি হয় হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে পেছনে পুকুরটা রয়েছে, এইখানেই কিন্তু মার যে অংশ, যে কাঁকালটা, সেই কিন্তু এর মধ্যে রয়েছে, যার জন্য এটা বাঁধিয়ে এখানে পুকুর করে দেওয়া হয়েছে। এখানে পুকুরে সবাই আসছেন, একটু মাথায় জল ছেটাচ্ছেন, এটা কিন্তু প্রচণ্ড শুদ্ধ মনে করা হয়। কঙ্কালীতলা মন্দিরের ডান দিকে
এরকম একটা রাস্তা আছে, এই রাস্তাটা গেছে কোপাই নদীর একটা প্রান্তে। তো আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নিন। এই দিকটা এরকম, আর বাঁদিকে এই মায়ের মন্দির। এখান থেকে আমরা এগিয়ে চলেছি। আমার ঠিক পিছনে এখানেই গঙ্গা আরতির জন্য বেদি করা আছে। আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতার সন্ধ্যা আরতি কীভাবে হয়। এখানেও কলকাতার মতো মানে বেনারসের মতন গঙ্গা আরতি এখানে হয় এই জায়গাটায়। এখানে প্রতিদিন সন্ধ্যে 6:30 নাগাদ সন্ধ্যা আরতি হয়। আমরা এখন মায়ের মন্দির থেকে পুজো দিয়ে গুড় কিনলাম, তারপরে যাচ্ছি হচ্ছে পলাশবনি আদিবাসী গ্রাম, যেখানে ইষ্টি কুটুম বাংলা সিরিয়ালটা হয়েছিল, সেখানে যাচ্ছি। কঙ্কালীতলা মন্দির থেকে এই আদিবাসী গ্রামটা যেতে আধা ঘন্টা মতন সময় লাগবে, আর এর দূরত্ব রয়েছে মোটামুটি ওই 6 থেকে 7 কিলোমিটার মতো। এটা ছিল শালবনি, যখন ইষ্টি কুটুম যে বাহামণি সিরিয়ালটা হয়েছিল তখন এই জায়গার নাম দিয়েছিল পলাশবনি। আর একটু বাঁ দিকে এগিয়ে গেলে পরে আদিবাসী গ্রাম। আচ্ছা, এই গ্রামটাকে নিয়ে শুটিং হয়েছিল। আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পলাশবনির জঙ্গল। আসলে এটা কিন্তু শালবনির জঙ্গল, বাঙালিদের সবার বাড়িতেই চলতো। সেটা হচ্ছে ইষ্টি কুটুম। আশা করি তোমাদের মনে আছে, সেখানে যে আমাদের প্রধান চরিত্র ছিল বাহামণি, সেই বাহামণির শুটিং মানে ইষ্টি কুটুমের শুটিং কিন্তু এই পুরো জঙ্গলটা শালবনির জঙ্গলে হয়েছিল। আর সেই সিরিয়ালে তখন এই জঙ্গলের নাম দেওয়া হয়েছিল হচ্ছে পলাশবনির জঙ্গল। তো সেই থেকে এটা পলাশবনির জঙ্গল হিসাবেই বিখ্যাত। এটা একটা ট্যুরিস্ট স্পট, এখানে এসে সবাই এই জঙ্গলটা ঘুরে। বড় বড় উঁচু শাল গাছ রয়েছে, খুব সুন্দর লাগে জায়গাটা, সুন্দর করে সাজানো। আর এখানে সামনে একটা পোস্টার দেখলাম, সেটা হচ্ছে যে কোনো রকমের বনভোজন এখানে কিন্তু বারণ করা, মানে এর ভেতর কিন্তু পিকনিক করা যায় না। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কোনো বড় ক্যামেরা বা মানে ভিডিও করা কিন্তু এই জায়গাতে প্রহিবিটেড। আমরা ক্যামেরা নিয়ে ঢুকছিলাম এখানে, কিন্তু একজন দাদা এসে আমাদের বারণ করে দিলেন, বললেন যে এখানে যে কোনো রকমের প্রফেশনাল ফটোগ্রাফি কিন্তু নিষিদ্ধ, সেই জন্য আমরা ফোন দিয়েই ভিডিওটা করছি। এই পলাশবনি বা শালবনির জঙ্গলে গেলে কিন্তু মন ভরে একটু নিঃশ্বাস নেবেন। একটু এগোতে সেই আদিবাসী গ্রাম চোখে পড়ল। গ্রামটা হেঁটে দেখতে কিন্তু ভালোই লাগবে, তবে আমরা রেকমেন্ড করব একটু শীতকালের দিকে আসাই ভালো। আমার পেছনের এই বাড়িতেই কিন্তু ইষ্টি কুটুমের শুটিং হয়েছিল। ভবনের দিকে ওখানে কি আছে প্রকৃতি ভবনে? প্রকৃতি ভবন হচ্ছে নেচার আর্টস মিউজিয়াম, মানে প্রকৃতি তৈরি জিনিসপত্র। যেমন ধরুন প্রকৃতি কোনো রকম হয়তো একটা গাছের আকার নিয়ে, যে একটা পুরনো হয়তো গাছ, কোনো পাথর হয়তো জলে ক্ষয়ে গেছে, সেটা হয়তো পাখির মতো লাগছে কি মাছের মতো, এইগুলো হচ্ছে জিনিসপত্র আছে। চলে এসেছি প্রকৃতি ভবনের সামনে। এখানে হচ্ছে টিকিট সিস্টেম করা আছে, পার হেড হচ্ছে 30 টাকা করে টিকিট। প্রকৃতি ভবনে ঢুকলে যেন নিজেদের প্রকৃতির মধ্যে বিলীন করে দিতেই ইচ্ছা করবে। এই জায়গাটা এসে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে একদম প্রকৃতির মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর লাগছে। আর এই যে প্রাকৃতিক জিনিসগুলো এত ইউনিক করে মানে তৈরি হয়েছে, প্রাকৃতিক উপায়েতেই প্রকৃতির জিনিস এত ইউনিক করে তৈরি হয়েছে যে খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা জিনিসের তলায় কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে, যে যেগুলো যেটার মতো দেখতে সেগুলো সেরকমই নাম দেওয়া রয়েছে। যেমন আমরা ঢুকেই এন্ট্রান্সে দেখলাম একটা পাথর এমনভাবে রাখা রয়েছে, মানে ওটা তৈরি হয়েছে এমনভাবে পুরো মানে গণপতি বাপ্পার মতো দেখতে, একদম গণেশের মতো দেখতে পাথরটা। সেই স্ট্রাকচারে পুরো তৈরি, প্রাকৃতিক উপায় ওই স্ট্রাকচারে তৈরি হয়েছে গণেশের মতো দেখতে। আর নিচে ওই জন্য পুরো গণেশের মতো দেখতে লাগছে বলে গণেশ দিয়ে নাম দেওয়া আছে।
এটা যেমন তোমরা দেখছো, এটা দেখো নিচে হাসি মুখ লেখা আছে, লাফিং ফেস। এটা সত্যি হঠাৎ করে দেখলে কিন্তু মনে হবে যে মানে কেউ একজন হাসছেন আর কি। ঠিক এরমভাবেই মানে বাকিগুলো এরমভাবেই করা আছে। ঘুরে নিলাম প্রকৃতি ভবনের যেদিক দিয়ে ঢুকেছিলাম এন্ট্রান্স, যেখান থেকে টিকিট কাউন্টার, সেদিক দিয়ে ঢুকে প্রকৃতি ভবন ঘুরে আমরা পেছনের গেট দিয়ে বেরিয়েছি। আর পেছনের গেট দিয়ে বেরিয়ে ডান হাতে এই রাস্তাটা সোজা চলে গেছে। এখানে আমাদের টোটো দাদা বললেন যে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, সেটা দেখে আসতে, চলো গিয়ে দেখা যাক। আমরা এখন যাচ্ছি আমার কুটিতে, তাই তো? ওখানে কি কি আছে? আমার কুটি হচ্ছে লেদার ওয়ার্কশপ যে জিনিস পাবেন, লেদার যে চামড়া জিনিসপত্র অরিজিনাল তো পাবেন ওখানে। তাল পাতা তৈরি, খেজুর পাতা তৈরি, তামা তৈরি, ওই ঘর সাজানোর জিনিস, তাই তো? জিনিসপত্র, পাঞ্জাবি সবই পাবেন ওটাতে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আমার কুটির যাওয়ার পথেই কিন্তু প্রচুর নামি দামি হেসেলের নাম চোখে পড়ল। আমার কুটির বর্তমানে শান্তিনিকেতন লোকাল আর্টস অ্যান্ড ক্রাফটসে প্যারাডাইজ হলেও প্রাক স্বাধীনতায় কিন্তু এখানে বিপ্লবী সমাগম হতো। এখানে মূলত লেদার, তামা, পিতল এসবের তৈরি সামগ্রী কিন্তু পেয়ে যাবেন। আমার কুটিরের ঠিক পাশেই কিন্তু প্রদর্শনী কক্ষটা দেখে আসতে পারেন, যেখানে প্রাক স্বাধীনতায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, এছাড়া নেতাজি যখন এই আমার কুটিরে এসেছিলেন তার মুহূর্তটাও কিন্তু ফ্রেমবন্দি করে রাখা রয়েছে। আমরা এখন আমার কুটির দেখে বেরোলাম, বেরিয়ে এখন এদিকে দেখতে পাচ্ছি যে এদিকেও কিন্তু খাবারের দোকান রয়েছে, বড় ক্যাফে মতো করা আছে, চা কফি এছাড়া অনেক কিছু পাওয়া যাবে। বাঁদিকে আছে হচ্ছে ওয়াশরুম। তো আমরা মোটামুটি যেদিকেই যাচ্ছি, মানে যেখানেই যাচ্ছি, সেখানে একটা জিনিস ভালো লাগছে যে সব জায়গায় কিন্তু খাবারের ব্যবস্থা আর ওয়াশরুমটা সব জায়গাতেই মোটামুটি আছে। আমরা এখন পেট পুজোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। কালকে তো আপনাদের দেখিয়েছিলাম আমরা রামশ্যামে খেয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া তো দুর্দান্ত ছিল। সেরকমই একটা হেঁসেলের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি, মানে ওখানেই যাচ্ছি। সেটা হচ্ছে বনবিধির হেঁসেল। সেটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন, আমাদের সময় লাগবে ওই 10-15 মিনিট মতো। ওনার রেফারেন্সে আমরা টোটোটা পেয়েছি। রামশ্যামের মতো বনবিধির হেসেল ঘরও কিন্তু বেশ বিখ্যাত। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই হেসেল ঘর তৈরি করা হয়েছে। ভাত দিয়ে খাবো কোনটা? একটা কষা দিন, একটা খাবেন। ভাত দিয়ে খাবার দুটো ভেজ থালি তো 4টে নিচ্ছি, তার সঙ্গে মাছ আর মাছ সবই আছে, পমফ্রেট আছে, ভেজ পাবদা, ভেজ আর হচ্ছে দুটো মাটন নিয়েছি। দাদা নামটা বলুন। কুনাল রায়। খাওয়ার আগে একটা এরকম বিল দেয়, সেই বিলটা নিয়ে এটা হল নাম্বার 1-2 ওরা মেনশন করে দেয়, আমাদের 1 নম্বর হলে যেতে হবে। চলুন এবার খেয়ে নিই। এখানেও কিন্তু একই সিস্টেমে নিরামিষ থালি অর্ডার দিলে তার সাথে কাস্টমাইজ করে বিভিন্ন রকমের ননভেজ অপশন দিতে পারে।
আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স ভালোই, খারাপ নয়, বেশ তবে ভালো। হ্যাঁ তবে আমরা কম্পেয়ার recommend করি করবো হ্যাঁ রামশ্যামটা কিন্তু কালকে যেটা আমরা খেলাম সেটা কম্পারেটিভলি আমাদের বেশি ভালো লাগলো, এখানেও যথেষ্ট ভালো হ্যাঁ খাওয়া দুটোই দাওয়া। খুবই ভালো, হ্যাঁ। কিন্তু যদি কম্পেয়ার করি তাহলে রামশ্যাম রামশ্যাম এগিয়ে থাকবে। এই আর কি। খাওয়া দাওয়ার পর এখন চললাম সোনাঝুরির হাটে। এখান থেকে কত দূর ডিস্টেন্স আছে? এখান থেকে আপনার 3.5 কিলোমিটার, এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার মতন যেতে হবে, সময় লাগবে 15 থেকে 18 মিনিট লাগবে। হ্যাঁ 15 থেকে 18 মিনিট লাগবে। চলুন একদম হাটে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আমরা অবশেষে ঢুকে পড়লাম সোনাঝুরির হাটে। সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট কিন্তু মানুষের কাছে কিংবদন্তি। শতাব্দী প্রাচীন এই মেলা বিখ্যাত শনিবারের হাট বলেও। শ্যামবাটি খাল আর সোনাঝুরি জঙ্গলের মাঝে বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে এই মেলা বসে, যার শেষ কোথায় আর শুরু কোথায় কেউই জানে না। গয়নাগাটি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, পুতুল, খেলনা, গায়ের চাদর, শাড়ি, কুর্তি, বিছানার চাদর, কি নেই এখানে। তবে এখানে কেনাকাটার উদ্দেশ্যে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। একই দাম, কত করে দাম বলছে এগুলো? 120। মা একটা সেট নিতে বলছে। আজকে সারাদিনের জার্নিতে আমরা ক্লান্ত, রাতের দিকে ঠান্ডা ভালোই পড়েছে, একটু পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে আমাদের সারাদিনের যে ঘোরাফেরাটা তোমাদের সাথে শেয়ার করলাম, শান্তিনিকেতন আমরা কিরমভাবে এনজয় করলাম, কোথায় গেলাম, কি ব্যাপার, সব কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তিনটে কিন্তু মাস্ট। এখন দাঁড়িয়ে আছি, দাদার নাম কি? ভবেশ দাসের সামনে দাঁড়িয়ে আছি। উনি এখানের কেয়ারটেকার, ইনি পুরোটাই দেখভাল করেন, ইনি রান্নাও করেছেন আমাদের জন্য, খুবই ভালো। ওনার থেকে কিছু জেনে নেবো জরুরি ইনফরমেশান। সেটা হচ্ছে দাদা, এখানে হোমস্টেটা কতদিন হয়েছে মোটামুটি? আগে বাড়ি ছিল মালিকের, তারপরে 2019 থেকে হোমস্টে করেছে। আচ্ছা, তখন থেকে আপনি আছেন? আমি তখন থেকে। আচ্ছা, তখন থেকে আপনি আছেন, তার আগে থেকেই আপনি আছেন। আর এখানে মোটামুটি কতগুলো রুম আছে? 3টে রুম আছে। 3টে। উপরে 2টো, গ্রাউন্ড ফ্লোর একটা, উপরের রুমে একটা বড় বারান্দা আছে। আর দাম কেমন কি এখানে? দাম যেমন সিজন হয় সেরকম হয়, সিজন ওয়াইজ দাম চেঞ্জ হয়। এখন মোটামুটি কত দাম হয় মোটামুটি? এই সিজনে 5000 টাকা 3টে ঘর নিলে। 3টে ঘর নিলে 5000 টাকা। আর যদি অফ সিজন আসে? অফ সিজন 3.5 হয়, 4ও হয়। আর বোলপুর থেকে এটা কতটা ডিস্টেন্স? বোলপুর থেকে 5 কিলোমিটার। বোলপুর থেকে এটা 5 কিলোমিটার। বোলপুর স্টেশন থেকে 5 কিলোমিটার, প্রান্তিক থেকে 1.5 কিলোমিটার। আর প্রান্তিক থেকে 1.5 কিলোমিটার, মানে একদম কাছেই। শান্তিনিকেতনে মামাবাড়ির মতো বাজেট হোটেলের সন্ধান পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এই দাদা আমাদের দুদিন ধরে ঘোরাচ্ছেন, খুব ভালোভাবে ঘুরিয়েছেন, খুব ভালোভাবে গাইডও করেছেন। আমি ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অভিরাজ রামানি। ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আর সবাই আসবেন বোলপুর শান্তিনিকেতন, এসে আমার সাথে যোগাযোগ করবেন। এই দাদার থ্রু থেকে শান্তিনিকেতন ঘোরাফেরা নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে সবাইকে নিজের মতো করে ঘোরাবো। করছি আপনাদের কেমন লাগলো এই শান্তিনিকেতনের ট্যুরটা, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। একদম। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা একদম ভুলবে না। আমরা শান্তিনিকেতনে এই দুদিন কিভাবে ঘুরেছি, কি কি দেখেছি, সব কিছু তোমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। তাই ভিডিওগুলো পারলে পুরো দেখো আর কমেন্টে আমাদের জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। মনে একরাশ আনন্দ নিয়ে সুন্দরী শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।